অতঃপর আর কিছুই বললাম না, কারণ কথা না বাড়ানোটাই এখন শ্রেয়। পরিশেষে বাসায় চলে আসলাম। রাত বেশ গভীর, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সবাই এখন যার যার মতো ঘুমে মগ্ন। শুধু জেগে রয়েছি আমি আর রায়। ঘুমে চোখ টলমল করছে আমার, কিন্তু পারছি না ঘুমাতে, শুধুমাত্র রায়ের জন্য। না নিজে ঘুমাচ্ছে বা আমায় ঘুমোতে দিচ্ছে, জানি না ঠিক কি করতে চাচ্ছে। হঠাৎ হাত চেপে ধরলো আমার। আমি চোখ বড় বড় করে তাকালে রায় বলল, চলো ছাদে যাই, বৃষ্টিতে ভিজবো দুজন একসাথে। এই গভীর রাতে হাতে রেখে হাত। হোয়াট? এই গভীর রাতে আমার সাথে মজা করার কি তুমি সময় পেলে না? মজা নয়, চলো আমার সাথে। আমার মাথা খারাপ হয়নি যে এত রাতে ছাদে যাব শুধুমাত্র বৃষ্টিতে ভিজতে। এতক্ষণ না আমি ঘুমিয়েছি, বা তোমার শান্তি মতো ঘুমাতে দিয়েছি। জানো কেন? যাতে বাড়ির সবাই গভীর নিদ্রায় ডুবে থাকলে আমরা দুজন যেন ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজতে পারি। বলতে পারো, এটা আমার অনেক দিনের শখও বটে। স্বামী হিসেবে কি চাইবে না স্ত্রীর শখটা আজ পূরণ করতে? অতবার কিছুটা থমকে গেলাম আমি। হয়তো মা হওয়ার অধিকারটা রায়ের থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সত্যি বলতে রায়ের মনটা বেশ নরম, সুন্দর, পবিত্র। যা কিছু দিনের মধ্যেই আমি বেশ উপলব্ধি করতে সক্ষম হয়েছিলাম। আমি চাই না রায়ের সম্মুখে এখন না উত্তর প্রকাশ করে রায়কে কষ্ট দিতে। এমনিতেই রায়ের বুকে লুকায়িত অজস্র ব্যথা, যা রায়কে ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত নরম যন্ত্রণা অনুভব করায়। অতঃপর হ্যাঁ সম্মতি প্রদান করলাম আমি। পরিশেষে উভয় চলে আসলাম ছাদে। ঠান্ডায় ছাদের একপাশে গুটি সুটি হয়ে চুপটি মেরে দাঁড়িয়ে রয়েছি। আমি চোখের সামনে হাত মেলে বৃষ্টিতে ভিজছি। রাই হঠাৎ হাত টেনে ছাদের মধ্যখানে নিয়ে আসলো আমায় এবং একটা ফুল এগিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। ফুলটা নিয়ে আমি বেশ একটা অবাক হয়ে বললাম, তুমি ফুল কখন ছিঁড়লে? আর ফুল ছেঁড়া তো তোমার একদমই পছন্দ নয় তাহলে? গাছের সবচেয়ে মুগ্ধকর ফুলটা আজ তোমার হাতে, যেটা গাছের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে থাকে। এতদিন খুব সযত্নে রেখেছিলাম এই ফুলটা। কেন জানো? বৃষ্টি ভেজা গভীর রাতে এমন এক যোগ্য মানুষকে এই ফুলটা নিজের হাতে দিতে চেয়েছিলাম, যে আমায় বুঝবে, আমার সার্বক্ষণিক উপলব্ধি করতে সক্ষম, যার ঠাঁই আমার হৃদয়, মনের গহীন ঘরে। তুমি হয়তো আমার কাছ থেকে কখনো পিতৃত্বের সুখ পাবে না, কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতে ভালোবাসার কোনো ঘাটতি অন্তত আমার কাছ থেকে তুমি অনুভব করতে পারবে না। কথাগুলো বলার পরপরে আবার নিজেকে বৃষ্টিতে ভেজাতে ব্যস্ত হিসেবে সাব্যস্ত করল। বাচ্চাদের মতো ভিজছে সে, ভেজা চুলগুলো বেঁধে। দেখতে মন্দ নয়, বরং লাগছে মনোমুগ্ধকর। টানি তো অনুভব করলাম মনে। কোনো এক অদৃশ্য অদ্ভুত টান কেন যেন আজ টানছে তার দিকে। দুহাত বাড়িয়ে দিয়ে ডাকছে সে আমায় তার নিকটে। ঠান্ডায় জর্জরিত হয়ে এগিয়ে গেলাম রায়ের নিকটে। জানি না সেদিন কতক্ষণই বা ভিজেছিলাম বৃষ্টিতে, তবে আজ সকাল থেকে জ্বর আর সর্দি হয়ে দাঁড়ালো আমার কিছু সময়কার সঙ্গে। অতঃপর কেটে গেল আরো কিছুদিন, সেরে গেল জ্বর সর্দি। দাঁড়িয়ে আছি ছাদের এক পাশে। চোখের দৃষ্টি কেড়ে নিল ফুলগুলো। ফুল ছেঁড়ার বাজে স্বভাবটা হয়তো আর যাবে না আমার। 4-5টা ফুল একসাথে ছিঁড়ে নাক দিয়ে মুগ্ধকর মিষ্টি ঘ্রাণ নিচ্ছিলাম। পরক্ষণেই মনে পড়ল রায়ার কথা। সে যদি দেখে ফেলে আমি ফুল ছেড়েছি অযথাই, যদিও বা হয় এতগুলো, তখন তার রাগ বা ক্রোধের মাত্রাটা ঠিক কতখানি হয়ে দাঁড়াবে। ধুর, আমি রয়েছি রায়ের মনের গহীন ঘরে, আমি আর কী বা বলবে হঠাৎ কারো উপস্থিতি অনুভব করলাম। পেছনে তাকে দেখলাম আমি রায়কে। বেশ গম্ভীর তার মুখখানি, তবে চোখ দুটো যেন আগুনের পিণ্ড। আমার নিকটে সে শার্টের কলারটা হালকা চেপে ধরে বলল, তুমি ফুল ছিঁড়েছো? না, মানে আসলে ফুলগুলো নিচে পড়েছি। শাট আপ! অযথাই ফুল ছেঁড়া আর মিথ্যা বলা মানুষদের আমি একদমই সহ্য বলতে কিছুই করতে পারি না। চোরে চুরি করে স্বাভাবিক, তবে গৃহস্থের কাছে ধরা পড়ে যাওয়ার ব্যাপারটা অস্বাভাবিক। নাইবা বললাম, বাকি কথাগুলো লেখা আছে ইতিহাসের পাতায়, পড়ে নিয়েন চাইলে সময় সাপেক্ষে। 18 তারিখ মঙ্গলবার সারাদিন ঘুরে বেড়ানোর পর রাস্তার এক পাশ দিয়ে একে অপরের হাত ধরে হাঁটছিলাম আমি আর রাই। হঠাৎ সামনে পড়ে যায় সাদিয়া। পাশ কেটে যাচ্ছিলাম, যেটা ভাবিনি সেটাই হয়েছে। পেছন থেকে হাত টেনে ধরলো আমার। সঙ্গে সঙ্গে রেগে গিয়ে রায়ের তীব্র থাপ্পড়ের আঘাতের সম্মুখীন হতে হয় সাদিকে।
অতঃপর রায় বলল, আপনার লজ্জা শরম মান সম্মান কি লোপ পেয়েছে নাকি? কতটা না নিজ মন মানসিকতার মানুষ না হলে আপনি এভাবে অন্যের স্বামীর হাত ধরেন? রায়ের কথার উত্তরে কিছুই বলল না সাদিয়া। কিছুক্ষণ চুপ করে থেকে আমায় কিছু বলতে গিয়েও পারেনি বলতে, হয়তো রাগের রাগান্বিত চেহারাখানি দেখে। অতঃপর মাথা নিচু করে সামনে থেকে চলে গেল সাদিয়া। কিছুটা দূর যেতেই একটা গাড়ির সাথে সংঘর্ষ হয় সাদিয়ার। ফুল স্পিডে গাড়িটা আমার চোখের সামনে থেকে চলে যায়। স্পষ্টভাবে দেখেছিলাম গাড়ির ভেতরে বসে থাকা লোকটাকে। স্বয়ং সাদিয়ার বর্তমান স্বামী ছিল। তরতাজা এক প্রাণ এক নিমিষে চোখের সামনে নিথরে পরিণত হয়ে গেল। নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। এখনো মুখ থেকে গল গল করে পড়তে থাকা রক্তগুলো রাস্তাটাকে রঞ্জিত করতে সাহায্য করছে। চোখের সামনে সাদিয়ার এরূপ নৃশংস মৃত্যুর দৃশ্য দেখেও দাঁড়িয়ে আছি স্বাভাবিক হয়ে। মনে মনে কিছুটা আনন্দ হচ্ছে বটে। এই সাদিয়াই আমার জন্মদাত্রী মাকে খুন করেছিল, কারণ আমার মা সাদিয়ার সমস্ত কুকীর্তিগুলো হাতে নাতে ধরে ফেলেছিলেন বলে। চেয়েছিলাম নিজের হাতে তিলে তিলে ক্ষণে ক্ষণে সাদিয়াকে কষ্টের শীর্ষে তুলে মৃত্যুর দিকে ঠেলে দিব, কিন্তু তা হয়ে উঠল না আর। চোখের সম্মুখে এরূপ দৃশ্য দেখে এখনো রাই ভয়ার্থ হয়ে জড়িয়ে ধরে আছে আমায়। নিমিষেই সাদিয়ার লাশের আশপাশটায় নানান মানুষে ভরপুর হয়ে উঠেছে। রাই বেশ ঘাবড়ে রয়েছে, বারবার বলছে আমায়, চলো এখান থেকে চলে যাই। অতঃপর বাসার উদ্দেশ্যে গমন করলাম। বাসার কিছুটা নিকটে চলে আসলেই রাই আমাকে সজোরে ধাক্কা দিয়ে বেশ খানিকটা দূরে ঠেলে দেয়। বুঝলাম না কেন হঠাৎ রায়ের বিকট শব্দের চিৎকার আমার শরীরটাকে এক নিমিষেই শিউরে তুলতে বাধ্য করে। দ্রুত পিছনে ফিরে তাকাতেই চোখ জোড়া আমার অশ্রুসিক্তে রূপান্তর হয়ে যায়। চোখগুলো বন্ধ করে রক্তাক্ত শরীরে চোখের সামনে পড়ে রয়েছে রায়। কোনো সারা শব্দ নেই তার। সেদিন সামান্য একটু হাত কেটে গিয়েছিল বলে রায়ের জন্য আমি ব্যাকুল হয়ে উঠেছিলাম। আজ কাছ থেকে রায়ের এত পরিমাণ রক্ত দুই নয়নে দেখে আমি প্রায় পাগলে পরিণত হয়ে গিয়েছিলাম। অতএব রায়কে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলো। খবর পেয়ে সবাই উতলা হয়ে উপস্থিত হয়েছে হাসপাতালে। অতঃপর ডাক্তার দ্রুত অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এসে রায়ের বাবাকে বলল, আপনার মেয়ের বাঁচার চান্স বেশি, তবে তার একটা পা অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েছে। সেই পাটা কেটে ফেলতে হবে। কিছু করার নেই, সৃষ্টিকর্তার ইচ্ছা তো মেনে নিতেই হবে। কথাগুলো বলার পরই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর রায়ের অপারেশন করা হবে। রায়ের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। হঠাৎ কেউ একজন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, বেঁচে গেলি? খানিকটা অবাক হয়ে পেছনে ফিরে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম আমি, কারণ আমার সম্মুখে সঙ্গে রূপা দাঁড়িয়ে আছে। রূপা কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে আজ ট্রাকের তীব্র আঘাত তোকে সম্পূর্ণ মৃত্যুর দখলে নিয়ে যেতে সাহায্য করত। এই মুহূর্তে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছি আমি। তার মানে রূপা আমাকে চিনতে পেরেছে। ভেবেছিলাম নিজের করা ঘৃণ কৃতকর্মের জন্য কিছুটা হলেও অনুতপ্ত, কিন্তু আমি ভুল ছিলাম। তবে আমার মন ঠিকই বলেছিল, কুকুরের লেজছে। অথবা রূপা আবার বলল, কি ভেবেছিস শিকারী হয়ে তোর মতো বনের এক ক্ষুদ্র পশুকে কে চিনতে পারবে না? হাস্যকর। এতে কোনো অনুশোচনা বা ভ্রুক্ষেপ নেই আমার, যে আমার জন্যই আমার বোনের আজ এই অবস্থা, কিন্তু আফসোস এই যাত্রায় তুই বেঁচে গেলি। ছি, কতটা দুর্গন্ধময় ময়লা আবর্জনায় ভরপুর তোমার মনটা। তুমি এত নিকৃষ্ট কেন? কি এমন ক্ষতি করেছিলাম আমি যার জন্য রোজ আমার মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে? সেদিন এক পাপিষ্ঠ ছেলেকে বাঁচানোর জন্য তুমি প্রবাসে ঘামে প্রতিনিয়ত পরিশ্রমের ষাট ভেজানোই আমাকে মিথ্যে সাক্ষ্যের ভিত্তিতে ফাঁসিয়েছিলে। এটা তুমি খুব ভালো করে জানতে যে আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমি নির্দোষ, নিরপরাধ। তারপরও তুমি আমায় মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে দোষী রূপে সাব্যস্ত করেছিলে, যার জন্য আমায় 15টা বছর নরক যন্ত্রণার আর্তনাদে প্রতিনিয়ত ব্যথায়, যন্ত্রণায়, বেদনায়, কষ্টে কাতরাতে হয়েছিল। তবুও হয়তো ভেবেছিলাম নিজের করা জঘন্য কাজের জন্য তুমি অনুশোচনায় ভুগছ, অনুতাপের শিকার হতে বাধ্য হচ্ছ। কিন্তু আমি ভুল ছিলাম, বেঠিক ছিলাম। ভুলেই গিয়েছিলাম তুমি তো কোনো মানুষ না। ঘৃণায় শরীরটা শিরশির করে উঠছে। ইচ্ছে করছে এই মুহূর্তে একটা থাপ্পড় লাগিয়ে দিতে। হাত উপরে তুলেও ছিলাম বটে, তবে পরক্ষণে আমি থেমে যাই রূপার পিছনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে দেখে। তার মানে রূপা এখন এই পাপিষ্ঠ ছেলেটির তত্ত্বাবধানেই রয়েছে। এতদিন রূপা তার বাবার বাড়িতে মাঝে মধ্যে আসলেও তার স্বামীকে কখনো আসতে দেখিনি। কখনো ভাবিনি পরিশেষে রূপাই নিকৃষ্ট মানবের সাথেই লিপ্ত হবে বিবাহ নামক কোনো এক পবিত্র বন্ধনে। মানুষ এত পরিমাণ নিচু মন মানসিকতার অধিকারী হয় কি করে? অতঃপর রূপার বর্তমান স্বামী কিছুটা মুখ বেঁকে হেসে বলল আমায়, উফ, নিয়তের কি খেলা, আবার মোলাকাত হয়েই গেল আমাদের।
অতএব আমি তাদের উভয়কে উদ্দেশ্য করে বললাম, হবে একদিন সত্য উন্মোচন, আর থাকবে না লুকাইয়া কোনো সত্য। সময়টা সেদিন রইবে ন্যায়ের পক্ষে, শাস্তি পাবে তোমরা দুইজন। কথাটা বলার সাথে সাথে আমি তাদের নিকট থেকে চলে আসলাম। বুকের ভিতরটা দহনে যাচ্ছে পুড়ে। দাঁড়িয়ে রয়েছে অপারেশন থিয়েটারের সম্মুখে। বেশ কিছুক্ষণ আগে ডাক্তার প্রবেশ করেছেন ভিতরে। রয়েছে আমি বহু চিন্তার মাঝখানে। হঠাৎ রায়ের বাবা এসে উপস্থিত হলেন আমার সম্মুখে। সঙ্গে সঙ্গে দুটো থাপ্পড় লাগিয়ে দিয়ে উচ্চ কণ্ঠে সুরে আমায় বললেন, শুধু তোর জন্যই আজ আমার মেয়ের এরূপ যন্ত্রণাদায়ক করুণ অবস্থা। কেমন স্বামী তুই? নিজের স্ত্রীকে দেখে শুনে সামলে রাখতে পারিস না? নিচু মাথা, গালে হাত দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি। অতঃপর চলে গেলেন তিনি। রয়েছে একইভাবে। আর যদি উনি জানতেন ওনার বরমের ঘৃণিত মন মানসিকতার কথা, তাহলে হয়তো সবচেয়ে বেশি তিনিই রূপার দিকে আঙ্গুল তুলে ঘৃণিত নারী হিসেবে চিহ্নিত করতেন সবার সম্মুখে। এখনো মনে পড়ে সেই বৃষ্টি ভেজা গভীর রাতের স্মরণীয় প্রতিটা মুহূর্তগুলোর কথা। হয়তো আর হবে না গভীর রাতে একসাথে বৃষ্টিতে ভেজা। পেছন থেকে কেউ আর দৌড়ে এসে জড়িয়ে ধরে বলবে না আমায়, অসীম ভালোবাসি তোমায় হে আমার প্রিয় শারিয়ার। পরিশেষে অপারেশনের 2.5 মাস পর রায়কে নিজের বাড়িতে নিয়ে আসা হয়। এখন সার্বক্ষণিক রায়ের নিকটেই থাকতে হয় আমায়। প্রতিনিয়ত রায়ের বিভিন্ন অসুবিধার মোকাবেলা বিরক্তিহীনভাবে করতে হয় স্বয়ং আমাকে। তবে এতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই অন্তত আমার নেই, কারণ সত্যি বলতে আমার জন্যই রায়কে আজ বাস্তবতা এক পাহীন করে দিয়েছে। কিন্তু কেন যেন দিন দিন রায়ের বাবার সম্মুখে আমি একজন ঘৃণিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হচ্ছি। যদিও এর বেশ যথেষ্ট অনেক কারণও রয়েছে বটে। গতকাল শুনতে পেয়েছিলাম আমার বিরুদ্ধে নিজ বাবার নিকট রূপার উস্কানিমূলক কথাগুলো। আজ যখন রায়কে কোলে করে ওয়াশরুমে নিতে গিয়ে স্লিপ কেটে পড়ে গিয়েছিলাম, তখন আমার থেকেও তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়েও নিজেকে আমার সামনে যন্ত্রণাহীন হিসেবে সাব্যস্ত করার বৃথা চেষ্টা করেছিল রায়। একটু টু শব্দ অবধি করেনি সে, কিন্তু তারপরও খবরটা যেন মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। সবাই দৌড়ে এসেছিল রুমে। অতএব দ্বিতীয়বারের মতো রায়ের বাবা আমার গায়ে হাত তুলেন এবং প্রচণ্ড রাগান্বিত হয়ে বললেন, ছোট লোক ঘর জামাইয়ের মতোই থাকবি। প্রতিনিয়ত আরামে এসে থাকিস, বসে রয়েছিস, সুস্বাদু খাবার চেটে পুটে খাচ্ছিস, আর পরিশেষে আমার মেয়ে দেখাশোনার বেলায় একটা কেয়ারলেস। বাট হোয়াই? অতঃপর সেদিন সবার সামনে অনেকটা অপমানিত হতে হয় আমাকে। সেদিন রায় বারবার বলেছিল তার বাবাকে আমার কোনো দোষ ছিল না। স্থানটা আগে থেকেই বেশ পিচ্ছিল ছিল, কিন্তু রায়ের এরূপ কথা তখন কেউই অতটা গুরুত্ব সহকারে গ্রহণ করেনি। আজ অক্টোবর মাসের 30 তারিখ, রাত প্রায় 11টা। জানালার গ্রিল স্পর্শ করে মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি। দৈনন্দিনের চেয়ে আজ আমার যন্ত্রণাগুলো বেশ তীব্র, কারণ আজকের এই দিনই বিনা দোষে অপরাধ না করা সত্ত্বেও 15 বছরের জেল হয়েছিল আমার। হঠাৎ রায় ডাকলো আমায় তার নিকটে। অতএব রায়ের কাছে এসে বসলাম। রায় মাথা রাখলো আমার কোলে এবং বলল, মন খারাপ কেন? শত ব্যথা যন্ত্রণা লুকিয়ে আমি বললাম, কই না তো। আমি সবসময় কেন জানো বেশ অনুভব করি তুমি প্রতিনিয়ত যন্ত্রণা বেদনার আর্তনাদে কাতরাও। এত কেন ব্যথা জমা তোমার মনে? আচ্ছা, আমি শুনেছি তোমার ভাইয়ের কাছ থেকে কুয়েতে নাকি তোমার 15 বছর জেল হয়েছিল। রায়ের এরূপ কথার উত্তরে আমি বেশ কিছুটা হক চকিয়ে বললাম, হ্যাঁ ঠিকই শুনেছ। কিন্তু কেন? কি এমন অপরাধ করেছিলে যার ভিত্তিতে তোমার 15 বছর জেল হয়েছিল? দেখো, তুমি চাইলে এ আমায় বলতে পারবে। আমার বিশ্বাস তুমি যাই করো না কেন, অন্তত কোনো জঘন্য কাজ তুমি করতে পারো না। এখন আমায় বলো, কি এমন ঘটেছিল সেদিন? কোন অপরাধের ভিত্তিতে বছরের পর বছর তোমাকে ওই অন্ধকার মরণ গুহাতে একজন অপরাধী হিসেবে জীবন যাপন করতে হয়েছিল? সঠিক সময়ের অপেক্ষা করো, নিশ্চয়ই তুমি এই বিষয় সম্বন্ধে নিজেই উপলব্ধি করতে সক্ষম হবে। না, আমি আজ এখন জানতে চাই। না রাই, প্লিজ আজ না। আজ আমার দ্বারা কিছুতেই সক্ষম হবে না সে অভিশপ্ত দিনগুলোর প্রতিটা মুহূর্ত তোমার সামনে তুলে ধরা। আর এটা আমি নিশ্চিত, এখন যতই তুমি মুখ নামের এই যন্ত্রণাংশ দিয়ে আমার প্রতি তোমার বিশ্বাসের কথা তুলে ধরো না কেন, কিন্তু পরিশেষে তো এটাই দেখা দিবে যে তুমিও বুঝবে ভুল ক্ষণে ক্ষণে প্রতি মুহূর্তে আঘাতপ্রাপ্ত এই আমাকে। আমার কথার জবাবে অতঃপর রায় আর কিছুই বলল না। দুজন এই মুহূর্তে চুপচাপ হয়ে রয়েছি, কারো মুখে কোনো সুর নেই। হঠাৎ আমার এক হাত রায় তার মাথায় স্পর্শ করে শক্ত করে চেপে ধরে বলল, আর যে করেই হোক, যেভাবেই হোক,
সত্যিটা আমি জানতে চাই শাহরিয়ার। প্লিজ ভাই, এসব কি করছো? বললাম তো, সময় এলে নিজে থেকেই তুমি সব জানতে পারবে। তুমি আজ এখন এই মুহূর্তে থেকে যদি আমার মাথা স্পর্শ করে সত্যটা না বলো, তাহলে তোমার প্রতি আমার বিশ্বাসটা চির নিদ্রায় শায়িত হয়ে মাটির সাথে মিশে নিঃশতে রূপান্তর হয়ে যাবে। জানি না এই মুহূর্তে আমার ঠিক কি করণীয়। চোখ বন্ধ করে ভাবছি অনবরত, কিন্তু সেই শূন্য মাথায় ঘুরে ফিরে আবার ফলাফল স্বরূপ শূন্য এসে উপস্থিত হচ্ছে। কিছুতেই সলিউশন পাচ্ছি না, খুঁজে ঠিক কি করা যায়, কি এখন। অতঃপর রায়ের জোরাজুরির সম্মুখে নিজের পরাজয় বাধ্যতামূলক স্বীকার করে নিয়ে আমি বললাম, তুমি কতটুকুই বা বিশ্বাস বলে কিছু করতে পারবে জানি না ঠিক, তবে আজ আবার না বলেও পারছি না। শুনো তাহলে, এই ক্ষুদ্র মানবের জীবনে ঘটে যাওয়া সেই অভিশপ্ত তীব্র কষ্টের দিনগুলোর কথা। ভালোবেসে বিয়ে করার মাত্র 1 বছরের মাথায় অভাবের তাড়নায় আমাকে পাড়ি জমাতে হয় প্রবাসে, অর্থাৎ কুয়েতে। সেখানে একটা বাড়িতে সকাল থেকে দুপুর অবধি কাজ করতাম আমি, যার ভিত্তিতে কিছু পারিশ্রমিক পেতাম। যারা মূলত বাংলাদেশে ছিল, তাদের ছেলে রাকিব সেখানকার এক নামকরা ভার্সিটিতে পড়াশোনা করত। সময়টা ভালোই কাটছিল, তবে তার কিছুদিন পর ভালো পড়াশোনার তাগিদে দেশ থেকে রাকিবের মামাতো বোন এসেছিল এবং কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রহর যতই বাড়ছিল, তাদের সম্পর্ক ততই গভীর হয়ে উঠছিল। তাদের আড়ালে আবডালে করা একের পর এক অবৈধ নোংরামিগুলো সবার চোখের দৃষ্টিকোণ এড়িয়ে গেলেও আমার চোখকে খুব একটা ফাঁকি দিতে সক্ষম হয়নি। বেশ কয়েকবার হাতে নাতে সঙ্গে আমি তাদের ধরেও ফেলেছিলাম, কিন্তু পরিশেষে তাদের আমি কিছুই করতে বা কাউকে বলতে পারিনি। আমি নিরুপায় ছিলাম, কারণ তারা আমাকে এরূপ ব্যাপারে সবার সম্মুখে মুখ থেকে কোনো কণ্ঠস্বর প্রকাশ করতে স্পষ্ট নিষেধ করেছেন। অন্যথায় আমার কাছ থেকে বিতাড়িত করার তীব্র হুমকি দিয়েছে। আর ওই মুহূর্তে আমার কাজের খুবই প্রয়োজন ছিল, নাহলে বেশ একটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠতো আমার জন্য। তারা উভয়ই বারে যেত, ড্রিঙ্ক করতো। রোজ তাদের নোংরামিগুলো নিজের চোখে দেখেও না দেখার অভিনয় হিসেবে নিজেদের তাদের সম্মুখে প্রতিনিয়ত সাব্যস্ত করতে হতো। একদিন বাড়িতে রাকিব ছাড়া কেউ ছিল না, আমি বাহিরের বাগানে কাজ করছিলাম। তখন রাকিবের মামাতো বোন রূপার এক বান্ধবীর বাড়ির দরজার সম্মুখে এসে কলিং বেল বাজানোর বেশ খানিক সময় পর রাকিব এসে দরজা খুলে দেয়। মেয়েটি রূপার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে রাকিব নিজেকে খানিকটা ভাবাতে বিভোর হিসেবে নিজেকে চিহ্নিত করে। অতবার মুচকি হাসি দিয়ে রূপা না থাকা সত্ত্বেও মিথ্যে ছলনার আশ্রয় গ্রহণ করে রাকিব মেয়েটিকে ভেতর আসতে বলে। অতএব মেয়েটি ভেতরে প্রবেশ করলে এদিক ওদিক বেশ কয়েকবার তাকে পৈশাচিক এক হাসি দিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দেয় রাকিব। ব্যাপারটা প্রথমত আমার কাছে কিছুটা খটকা হিসেবে প্রমাণিত হলেও পরবর্তীতে তেমন একটা গুরুত্বটা হিসেবে এই ব্যাপারে নিজের মাথাকে ভাবতে বিভোর করিনি। মনোযোগ দিয়ে তীব্র রোদে ঘামে জর্জরিত হয়ে কাজ করছিলাম। আনুমানিক 25 মিনিট পর সে মেয়েটির বিকট চিৎকারে আমি বেশ খানিকটা বিচলিত হয়ে পড়ি। অতবার মেয়েটি কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেট অব্দি আসতেই রূপার সাথে তার তীব্র সংঘর্ষ হয়। অতবার মেয়েটি রূপাকে দেখে মাত্রই কান্নার মাত্রাটা আরো তীব্র করে চিৎকার করে বলে, Your consent rape me. কথাটা বলার পরপরই কুয়েতিসীর নারী কান্না করতে করতে রূপাকে কোনো কথা বলার সুযোগ করে না দিয়ে বাড়ির গেটের বাইরে পা রাখে। মাত্রই সম্ভবত মেয়েটি তার বাবাকে ফোন করে অশ্রুসিক্ত নয়নে কিছু বলতে গিয়েও ভাগ্যক্রমে পারেনি বলতে, কারণ তার আগে মৃত্যু তাকে নিজের সম্পূর্ণ দখলে করে চলে নিয়ে যায়। বড় আকারের গাড়ির তীব্র আঘাত মেয়েটিকে নিমিষেই রাস্তার সাথে পিষে ফেলে চলে যায়। স্তব্ধ আমি, এমনটা কি করেই বা করতে পারলো সে? অবশ্য ওর মতো ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায়। রূপা মেয়েটা যেন আজ বাকরুদ্ধ, মাথায় হাত দিয়ে অবাকের শীর্ষস্থানে অবস্থান করছে সে। অথবা দ্রুত সব কাজ ফেলে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই দেখলাম আমি রাকিব তার নিজ কাপড় চোপড় ঠিক করাতে ব্যস্ত। অথবা নিজেকে আর কোনো ক্রমে সামলে নিতে পারছিলাম না। ছি, কিছু মানুষ কতই না জঘন্য হয়ে থাকে। অতএব প্রচণ্ড রাগান্বিত হয়ে রাকিবকে যখন ইচ্ছে মতো কোনো এক ভারী জিনিস দিয়ে একের পর এক আঘাত করছিলাম, তখন পেছন থেকে কারো তীব্র প্রহার আমাকে মুহূর্তেই জ্ঞান শূন্য করতে বাধ্য করে। অতবার পরবর্তীতে যখন আমি নিজের জ্ঞান ফিরে পাই, তখন কি নিজেকে রক্তাক্ত অবস্থায় জেলখানার ভেতরে পড়ে থাকতে দেখে খুবই হতভম্ব হয়ে পড়েছিলাম। চারদিকটা যেন বেশ ঝাপসা লাগছিল আমার, কিছুই পারছিলাম না বুঝতে। আমি পরিশেষে জানতে সক্ষম হই আমি নাকি রোজি অর্থাৎ রূপার সেই বান্ধবীকে ধর্ষণ করেছি। কারো মুখের কণ্ঠস্বর থেকে এরূপ কথা সত্যি সেই সময় আমাকে বোবা এক পাথরে রূপান্তরিত করতে বাধ্য করে। অতঃপর হলো না কোনো ক্রমেই শেষ রক্ষা আমার। কঠিন এক ষড়যন্ত্রের মুখ্য শিকার হিসেবে নির্দোষ হয়ে দাঁড়াতে হয় আদালতের সেই কাঠগড়ায়, যেখানে মূলত অপরাধীরা দাঁড়িয়ে থাকে। অতএব মিথ্যা সাক্ষী দেওয়া আমার বিরুদ্ধে হয়। রূপা যখন লোকজন ভর্তি আদালতে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে দোষী হিসেবে আমায় সাব্যস্ত করে,
তখন আমি নিজের উপর এরূপ মিথ্যা জঘন্য পাপের বেজা আর নিতে না পেরে সমস্ত বাধাকে উপেক্ষা করে রূপাকে সেদিন সজোরে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলেছিলাম, তোর পেটের অবৈধ সন্তানের জন্য আজ তুই ওই কুলাঙ্গারকে বাঁচানোর জন্য আমায় এভাবে কঠোর ষড়যন্ত্রের শিকার হিসেবে চিহ্নিত করলি, তাই না? সেদিন নিজেকে নির্দোষী প্রমাণ করার বৃথাই অনেক চেষ্টা করেছিলাম। ভাগ্য কিছুটা সহায় ছিল বলেই সেদিন মৃত্যু অর্থাৎ ফাঁসির কষ্টদায়ক হাত থেকে রেহাই পেলেও 15 বছরের সাজার কালো হাত থেকে বাঁচতে সক্ষম হয়নি। টেনে হিচড়ে আমায় নিয়ে যাওয়া হয়েছিল মরণ গুহা নামক সেই অন্ধকার কক্ষে, যেখানে বছরের পর বছর নিজ পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগহীন থাকতে হয় এই আমাকে। এতটুকু বলেই থেমে যাই আমি। অতবার কিছুক্ষণ নিষ্ঠুর থেকে দীর্ঘ একটা শ্বাস নিয়ে আবার রায়ের উদ্দেশ্যে আমি বললাম, সবকিছু শেষে এখন আমি যেই শব্দগুলো তোমার নিকটে প্রয়োগ করব, যেগুলো গ্রহণ করে নিতে হয়তো তোমার অনেক কষ্ট হবে, নিশ্চিত হয়তোবা করবে না গ্রহণ, সে ঘুরিয়ে ফিরিয়ে দিবে ফিরায় আমায়। কারণ সে রূপা নামক ঘৃণিত নারী ছিল স্বয়ং তোমার বড় বোন রূপা। শেষে আমার এরূপ কথা শুনে রায় যেন সম্পূর্ণ শিউরে ওঠে। হয়তো পারছে না বিশ্বাস করতে নিজের আপন বোনের সম্পর্কে এরূপ কোনো কথা শুনতে। নিশ্চুপ নিস্তব্ধতা বিরাজ মান রায়ের মুখখানিতে, বলছে না কোনো কথা। চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে সক্ষম আমি, রায় এখন গভীর চিন্তায় মগ্ন। হস্তক্ষেপ করলাম না আমি, অপেক্ষায় রয়েছে রায়ের উত্তরের। অতএব অপেক্ষার প্রসান ঘটিয়ে রায় তার 5টা আঙ্গুল একত্রিত করে কুশে সজোরে 2টো থাপ্পড় লাগিয়ে দিল এই আমায়, যাকে কিনা রায় ঠাঁই দিয়েছিল নিজের মনের গহীন ঘরে। বোকা মন আমার হয়তো এটা উপলব্ধি করতে সক্ষম হয়নি রায়ও পরিশেষে করবে না বিশ্বাসী আমাকে। পরিশেষে রায় যা বলল তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই। রায় বলল, তাহলে এর জন্যই তুমি ফুফা ফুপি এবং আমার বড় বোনের থেকে সবসময় নিজের দূরত্বটা বজায় রাখতে? রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম, হ্যাঁ। অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল, থাপ্পড়টা কেন দিয়েছি জানো? এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকার জন্য। নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠেছিল, যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এইরূপ অ্যাক্সিডেন্টের প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বড় বোন। সেদিন তোমার বোন আমায় গাড়ির নিচে পিষে ফেলে হত্যা করতে চেয়েছিল, কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা। এরূপ জঘন্য বা ঘৃণিত কাজে ক্ষমা করে দিও আমায়, কারণ আমার জন্যই তুমি আজ এক পাহীন। তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়ে তীব্র, বুকের ব্যথাটা বেশ গভীর। অতঃপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা সান্ত্বনামূলক এবং নরম সুরে বলল, যতদিন তুমি রয়েছ আমার পাশে, ততদিন নেই কোনো তীব্র কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার মনে। রাত হয়েছে অনেক গভীর, ঘুমিয়ে পড়ো আজ। নতুন এক যুদ্ধ মাঠে নামবো মোরা কাল। অতি শীঘ্রই পাবে তোরা অন্যায়ের প্রতিবাদ। অতঃপর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছো অনেক ব্যথা। এখন আর কোনো কষ্ট যন্ত্রণা পেতে দিব না তোমায়। ভয় নেই, আজ একা নও তুমি, বিশ্বাসযোগ্য রয়েছে এক নারী। অতঃপর রাত বেশ গভীর হয় সেদিন। আমরা উভয়ে ঘুমিয়ে পড়েছিলাম। অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমাতে, কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী, যার পবিত্র ঠোঁটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় নিমিষেই লণ্ডভণ্ডতে রূপ ধারণ করে ধুলোয় মিশে নিঃস্ব হয়ে গিয়ে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে ভরিয়ে দিয়েছিল এই বুকে জমা শত শত তীব্র কষ্টের খনিগুলো। পরের দিন সকাল এবং বিকালটা বেশ ভালোই কাটছিল, তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভেতর দিয়ে যাচ্ছিল। মাগরিবের আজান দিবে আর কিছুক্ষণ পর একাকী ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়েছিলাম। মনটা ছিল বিভোর রায়ের ভাবনা, কিন্তু পরক্ষণে আমি বেশ বিচলিত হয়ে পড়ি কোনো এক অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা কয়েক লাইনের একটা মেসেজ দেখে। মেসেজটা আমাকে মুহূর্তেই বিভ্রান্তির শিকার হতে বাধ্য করে, কারণ মেসেজে স্পষ্টভাবে উল্লেখ করা ছিল, তোর কম বয়সী মেয়েটাকে যে কিরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রদান করে ধর্ষণ করে মেরে ফেলেছিলাম, তার চেয়ে অধিক কষ্ট যন্ত্রণার শিকার বানিয়ে স্বয়ং তোরই চোখের সম্মুখে আমি তোর ওই পঙ্গু স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনের ভিতরে তিল তিল করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো। তোর জন্য আমার বাবা আত্মহত্যা করেছে, মা আজ লোকলজ্জায় সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না, বাঁচতে পারে না, এমনকি নিঃশ্বাস নিতেও তার আজ কষ্ট হয়। সেদিন ভুলিনি এখনো, যেদিন জনসম্মুখের সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল। শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের। সারা শব্দহীন নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছি আমি।
সেই নাম্বারে বহুবার কল দিয়েও পাইনি কোনো রেসপন্স, কারণ নাম্বারটা বন্ধ। মেসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক। মাগরিবের আজান দিচ্ছে, না এখন আর কিছুই ভাবা যাবে না। অতঃপর ছাদ থেকে নিচে চলে আসলাম। মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম। আমি নিশ্চিত মেসেজটা সেই পাবিষ্ট ছেলেটি পাঠিয়েছে। কিন্তু আশ্চর্য, যার আর 5 দিন পর ফাঁসি কার্যকর হবে, সে কি করেই বা এরূপ মেসেজ পাঠিয়ে আমাকে দুশ্চিন্তার শিকার হিসেবে বিবেচিত করতে চাইবে? হঠাৎ ফোনটা বেজে উঠল আমার। একজন পুলিশ অফিসার ফোন দিয়েছেন। অতঃপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম, রাহাত নামের ছেলেটা, অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে, সেই পাপিষ্ট ছেলেটি কোন এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয়। অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেঈমান পুলিশটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। কঠিন থেকে কঠিনতম শাস্তি হতে পারে তার। নাম শুনে যা উপলব্ধি করতে পারলাম আমি, এটা হয়তো সাদিয়ার দ্বিতীয় স্বামী হবে। পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম, তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলে ফোনটা কেটে দেন। তবুও কেন যেন আজ দুশ্চিন্তা মুক্ত হতে পারছি না আমি। সব দিক দিয়ে চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের নিত্যদিনের ভোগবিলাস হিসেবে আমাকে চিড়ে চিড়ে খাচ্ছে। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমানোর কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। আর চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার। অতঃপর গভীর রাত্রে আমার তীব্র নিদ্রা গেল ভাঙিয়া। হাত পা মুখ সব কিছুই বাধা আমার। পড়ে রয়েছি ফ্লোরে, এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের এক জানোয়ার। মুখে তার পৈশাচিক হাসি। মাঝরাতে রায়ের চিৎকারের শব্দে বাসার সবারই নিদ্রা যায় উড়িয়া। ভিড় জমিয়েছে দরজার বাহিরে। অনবরত তীব্র আকারে শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা। উদ্দেশ্য ভেঙে ফেলা, কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদেও কি এত সহজে পারবে ভাঙতে। আর ভেঙে ফেললেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, রুমের ভেতরে কি করেই বা আসলো সে? হয়তো ব্যালকনি থেকে, নতুবা ছাদের দরজা থেকে, কারণ ছাদের দরজাটা আজ খোলাই ছিল। করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছে আমি। শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিলের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে। গড়াগড়ি ছটফট করছি ফ্লোরে, তবুও পারছি না আমি এই শক্ত বাঁধন থেকে নিজেকে মুক্ত করতে। মনে মনে করছি প্রার্থনা তাহার নিকট, যিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারে। অতএব রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে, তখন কিছু একটা ভেবে যেন সে থেমে যায়। আমার দিকে বেশ কয়েকবার তাকিয়ে তাচ্ছিলের হাসি প্রদান করে পকেট থেকে একটা ছোট্ট সিসি বের করে মুহূর্তেই সিসিতে থাকা পানি জাতীয় কিছু একটা রায়ের দু চোখের দিকে ছুঁড়ে মারে। অট্ট হাসিতে উৎফুল্ল হয়ে ওঠে। পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখের গভীরে প্রবেশ করে ফেলেছিল, তখন রায়ের চোখ থেকে টপ টপ করে রক্তক্ষরণ হচ্ছিল। নিমিষেই রায়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ আমাকে কষ্টের তীব্র দহনের লাভায় ফেলে দিয়েছিল। ছটফটানি বেড়ে গিয়েছিল আমার। শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সজতর হয়ে উঠছিল। অতএব রাহাত যখন নিন্দনীয় দৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে, এবং রাহাত ভয়ে পালানোর বৃথা চেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে ইনকাউন্টার করা হয়। পরিশেষে আমি বাঁধনমুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতাল নিয়ে আসলাম। অবস্থা বেশ গুরুতর। ডাক্তার সর্বপ্রথমে বলে দিয়েছেন এই কথা। অপারেশন পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন, রায় তার 2 চোখ দিয়ে দেখার সক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। তখন আমার হৃদয়টা সর্বোচ্চ পরিমাণে তীব্র ধাক্কায় ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল। এটা ভেবে একটা মেয়ের কতই বা এরূপ তীব্র যন্ত্রণার শিকার হিসেবে গণ্য হবে সার্বক্ষণিক। সত্যি বলতে সবকিছু আমার জন্যই হয়েছে। এমনটা কেন হলো খোদা? আমি তো চাইনি এমনটা। বেঁচে থাকার ইচ্ছেগুলো তো সেই কবেই অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে। খুব ইচ্ছে করে মরে যেতে, কিন্তু সৃষ্টিকর্তা আমায় মৃত্যু প্রদান করেন না। মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা। সব দিক দিয়ে অদৃশ্য এক শিকলে বাধা আমি। পারি না মুক্ত হতে, উড়ে যেতে বহু দূরে। 25 দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয়। রায়ের দিকে তাকালে কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে। পারছি না আর সহ্য করতে। তীব্র ব্যথার নদীতে আর সাঁতার কাটতে। ডুবে দাও হে প্রভু, নিয়ে যাও পারে। 2 মাস পর আজ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গভীর রাতে। নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রায়। মনে অনেক ব্যথা তার, তবুও মুখে হাসি রেখে বলল আমায়, চলো না, আজ এই গভীর রাত্রে আকাশ থেকে পড়ন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুলে ভিজি। মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি। কেন জানি আজ আমারও খুব করে ইচ্ছে করছে এই গভীর রাতে বৃষ্টিতে ভিজতে। অথবা রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে। সুগন্ধি মাখা একখান ফুল রায়ের কানের দিকটায় গুজে দিলাম আমি। কিছুটা লজ্জায় মুখ লুকোলো বুকে। আহা, কি প্রশান্তি বয়ে চলেছে মনে। স্বামীর কোলে থাকা অবস্থায় 2 হাত মেলে রায় উপলব্ধি করেছে এই মুহূর্তে। বুকে
লুকায়িত শত শত কষ্টের তীব্র গরম ধোঁয়াগুলো এই বৃষ্টি ভেজা রাতে আজ যেন সব ঠান্ডাতে রূপান্তর হয়ে যাচ্ছে। মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ সাদা ফকফকা। রায়কে আজ খুব খুশি দেখাচ্ছে, তার হাসিটা কিন্তু দারুণ। নাইবার দিলাম তাহার রূপের বর্ণনা। পরদিন সকালে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে তুলল রায়। নিমিষেই শার্টটা চোখের অশ্রুতে ভিজে গেল আমার। কিছুটা আশ্চর্য হয়ে বললাম আমি, কি হয়েছে রাই, কেন কাঁদছো তুমি এভাবে? কথার উত্তরে রায় বলল না কিছু, নিশ্চুপ হয়ে কাঁদছে এখনো। অতঃপর আবার জিজ্ঞেস করলে রাই, এবার নিজেকে কিছুটা সামনে নিয়ে বলল আমায়, কোথায় যাবে তুমি? আমি থাকতে কিচ্ছু হবে না তোমার, হয়তো দেখেছো দুঃস্বপ্ন, ভুলে যাও। করো না পাগলামি রূপ, আছি সর্বদা আমি তোমারই। অতঃপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি। সকাল 11টার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটা শাড়ি কিনে বাসায় ফিরছিলাম। আজ দুটি কারণে আমি ভীষণ খুশি। প্রথমত, আজ রায়কে নিজের পছন্দ মতো সাজিয়ে দিয়ে বলবো, খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো। এবং দ্বিতীয়ত, আজ ঘর ভর্তি সবার সম্মুখে উচ্চ প্রমাণের ভিত্তিতে উন্মোচন করব 2 পাপিষ্টের পশু রূপখানি। বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে, কিন্তু কখনো ভাবিনি হাসি মুখখানি আমার কয়েক নিমিষেই গোমড়া হয়ে যাবে। বাড়ির আশেপাশের লোকজনের ভিড়াভিড়ি, ভেতরে প্রবেশ করতেই থমকে গেলাম আমি। আশ্চর্য, পুলিশ কেন ভেতরে? অতবার আর একটু ভেতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে। পড়ে গেল হাত থেকে শপিং ব্যাগটি, মুখটা কেঁপে উঠল, সারা শরীর ঝিমঝিম ঝমঝম করছে, শিউরে উঠছে। বুকের ভিতরে কষ্টের দহনগুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। এ কি দেখলাম আমি? এটা তো কোনো ক্রমেই চাইনি আমি। তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা? আমার মতো এক আঘাতপ্রাপ্তকে আরও আঘাত প্রদান করে কেন আমার থেকে কেড়ে না হলো বেঁচে থাকার শেষ অবলম্বন আমার রায়কে? কি আমার অপরাধ? কেন এমন হয় আমার সাথে? শীতল লাশটি তার রক্তমাখা মুখখানি, চোখ দুটো বন্ধ, মুখে কষ্টের ছাপ, বুকে হয়তো অনেক ব্যথা। এ কি সর্বনাশ হলো আমার! রায়ের বিবস্ত্র লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার বুক ফাটা তীব্র চিৎকার, তীব্র ব্যথার তীব্র বিকট আওয়াজে আমি বললাম, কি করে হলো এমন? উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন, কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহারে ফেলিয়ে দিচ্ছে রায়কে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দম ছেড়ে দেয় আমার মেয়েটা। না বলে নীরবে চুপচাপ চলে যায়, সবাইকে ছেড়ে উড়াল মেরে অন্য দুনিয়ায়। কথাগুলো বলার পরপরই আবার কান্নায় ভেঙে পড়েন তিনি। অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে ওনার চোখখানি দিয়ে। স্তব্ধ আমি, পারছি না তীব্র কষ্টের প্রহর থেকে নিজেকে আর রক্ষা করতে। দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে। অশ্রুসিক্ত নয়নচড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে ভেঙে পড়লাম কান্নায়। পারছি না মেনে নিতে এত বড় এক বাস্তবকে। চিৎকার করে ডাকছি আমি, হে মাওলা, এ কিরূপ বিচার তোমার? কি ছিল আমার অপরাধ? কেন কেড়ে নেওয়া হলো আমার বুকের গহীন ঘরে সার্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে? কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে? বাঁচতে চাই না আর, নিতে চাই না নিঃশ্বাস, থাকতে চাই না আর কোনো ক্রমেই মিছে মায়ার এই দুনিয়ায়। বন্ধ করা হোক দরজা, আদেশ করা হোক মৃত্যুকে। চাই না আর বাঁচতে। নিয়ে যাও প্রভু আজ তোমার নিকটে, দেওয়া হোক একই সাথে দুজনের কবর। ভাই ভাবি ছুটে এসেছেন নিকটে, বৃথায় আমাকে সামলানোর চেষ্টা করছেন তারা। অতঃপর কাঁধে হাত রেখে আইনের পোশাক পরিধানে বলল এক লোক, কেঁদো আর ভাই, নিয়ে যেতে দাও এই মৃত লাশটি, তদন্ত করা হবে তাই। হুঙ্কার দিয়ে উঠলাম আমি, চেপে ধরলাম পুলিশটির কলার, কান্না মিশ্রিত কণ্ঠে বললাম, কেন নিয়ে যাবেন রায়কে? সে তো যায়নি মারা। হাস্যকর, আমায় একা রেখে মরতে পারে না রায়। এখনো তো কতকাল কত শত পথ চলা বাকি আমাদের। হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন, আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে। মুহূর্তে সবার চোখের দৃষ্টিকোণ কেড়ে নিয়ে তিনি আবার বললেন, স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে। মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের এক পাশে। হঠাৎ দেখলাম আমি এক পাহীন অন্ধ রায়কে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে। হাসি মুখে কিছু কথা বলেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। সংশয় তারই নিজের রক্তের লোক, যাকে বলে তার আপন বোন রূপা এবং তার স্বামী। পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন এক পর এক আকাশ ভেঙে ভেঙে পড়ছে। সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল, এসব মিথ্যে ফাঁসাতে চাইছে তিনি আমায়। কেনই বা এরূপ করব আমি স্বয়ং নিজেরই বোনের সাথে?
অতঃপর সন্দেহের মুখ্য তীর গিয়ে ভেদ করলো রূপার বুকখানি। জেরা করা হয় তাকে। সত্য পারেনি লুকাতে, প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম। স্বীকার করে নিয়ে বসে পড়ল ফ্লোরে। বনের সম্পদগুলো আত্মসাৎ করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য। তাই তো লোভের বশীকরণের শিকার হয়ে যায় রূপা। সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ঠ মেয়ের গলা চেপে ধরলাম আমি। বৃথায় চেষ্টা করছে ছাড়ানো। ঠাস করে শরীরের সমস্ত শক্তি প্রদান করে থাপ্পড় দিয়ে আমি বললাম, তোর কি এমন ক্ষতি করেছিলাম আমি? কেন তুই প্রতিবার আমার সুখগুলোকে দুঃখের তীব্র কষ্টের সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস? শুধুমাত্র তোর মিথ্যার সাক্ষ্যের জন্য আমার কুয়েতে বিনা দোষে 15 বছর জেল খাটতে হয়েছিল। তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষাগুলো ধীরে ধীরে হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকে তিল তিল করে আবার বেঁচে থাকার সব ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সবকিছুই শেষ হয়ে গেল আমার। বাঁচতে দেরি না একটু সুখময় জীবন নিয়ে। আচ্ছা, তুই কি সত্যি একজন নারী? আমার মতো একজন নারীর রূপ জঘন্য হতে পারে না। পাশেই ভয়ে কুটমুটু হয়ে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী অর্থাৎ রাকিব। তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজোরে রাকিবের বুকের মধ্যস্থানে পা দিয়ে আঘাত করলাম আমি। ঠাস করে ব্যথার আর্তনাদে লুটিয়ে পড়ল ফ্লোরে। অতঃপর সেদিন অনেক লাঞ্ছনা অপমান হেনস্থা করার পর টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে। আজ 21টা দিন আমি রায়হীন তীব্র ব্যথার যন্ত্রণা বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি। প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত্র। এমন কোনো দিন ছিল না যে আমি গভীর রাত্রে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি। রায়হীন বেঁচে থাকাটা হচ্ছে আমার জন্য খুবই কষ্টময় ব্যাপার স্যাপার, যার জন্য কয়েকবার আত্মহত্যার মতো জঘন্য কাজ করার প্রচেষ্টা করতেও পিছু পা হতে দ্বিধাবোধ করিনি। 1 মাস 8 দিন পর জেলের ভেতরে রূপা এবং রাকিব নামের দুই পাপিষ্টের মৃত্যুর সংবাদ এসে পৌঁছে আমার নিকটে। অতঃপর সেদিন গভীর রাত্রে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাদার বদলে মন খুলে প্রচুর হেসেছি। কারণ স্বয়ং আমি কয়েকজন আইনের পোশাক পরে আমরা তাকে কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকিব উভয়েরই খাবারের সাথে এমন এক সাপের বিষ মিশিয়েছি যা আহার করার সাথে সাথে দ্রুতই কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে, যন্ত্রণায় ছটফট করবে, প্রচুর রক্ত ক্ষরণ হবে, পিপাসিত তৃষ্ণার্ত অনুভব করবে। অতঃপর পাশে থাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করবে, তবুও যন্ত্রণা কমবে না, তাদের বরং দ্বিগুণ আকারে তা অনবরত বাড়বে। কারণ তারা যেটা পানি হিসেবে পান করেছিল সেটা আসলে অ্যাসিড জাতীয় এক পদার্থ ছিল, যেটা খেলে যন্ত্রণা ধীরে ধীরে বাড়বে, রক্ত চলাচল বন্ধ হয়ে আসবে, দেহ শীতলে পরিণত হবে, পরিশেষে অত্যন্ত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে। ঠিক এমনটাই হয়েছে, যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণ। অতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল। শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই। মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত বিশাল ধন সম্পত্তি আমার লাকিয়ে লিখে দিয়েছেন। তাদের মৃত্যুর পরপরই আমি ভাইয়াদের সাথে থাকতে আরম্ভ করি। দুপুরে পথ শিশুদের পেট ভরে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্যে গমন আরম্ভ করলাম। গতকাল অসুস্থ ছিলাম, তাই যেতে পারিনি। মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য। অতঃপর রায়ের কবরের নিকট এসে উপস্থিত হলাম। মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তিতে ভরিয়ে দিল মনটা। আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো। আশপাশটা ছমছম করছে, কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশে রয়েছে, ডাকছে আমায় তাহার নিকটে। অতঃপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না। রায়ের কবরের নিকটে চলে আসলাম বাড়িতে। রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না কেন আজ খুব তাড়াতাড়ি ঘুম আমায় নিজের দখলে নিয়ে গেল। সবুজ শাড়ি পরিধানে দাঁড়িয়ে রয়েছে রায়, সুরেলা কণ্ঠে ডাকছে আমায়, চলে এসো ওই মায়ের ভুবন ছেড়ে। পাশে আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়েছিল, সেও একই কথা বলছে আমায়। হঠাৎ শ্বাসরুদ্ধ অনুভব করলাম আমি। নিমিষেই ঘুম ভেঙে যায়। আমার গলা চেপে ধরেছে কেউ একজন। ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ের চেহারাখানি। অতঃপর বহু বাধার সম্মুখীন হয়ে ভাইয়ের কাছ থেকে কিছুটা দূরে চলে গিয়ে বললাম, এসব কি করছো ভাইয়া? হঠাৎ লুটিয়ে পড়লাম ফ্লোরে, স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহারে। রক্তে ফ্লোরটা মাখামাখি, রক্ত চলাচল ধীরে ধীরে চিরচরে বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রমে বারবার আমায় ইঙ্গিত করছে সময় ফুরিয়ে এসেছে। আমার দেহখানি তীব্র শীতলে পরিণত হচ্ছে। অশ্রুসিক্ত নয়ন জিজ্ঞেস করলাম, ভাইকে কেন করলে এমন? উত্তরে ভাই আমার বলল, ক্ষমা করে দিস, তোকে না মারলে তোর শ্বশুর বাড়ির বিশাল ধন সম্পত্তিগুলো কখনোই নিজের করে আমি পাবো না। জোরে এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম, তুচ্ছ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তে ভাইকে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে? ভুল ছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে, যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না। চলে এসেছে সেই সুগন্ধি মাখা মিষ্টি ঘ্রাণটা। কে একজন ডাকছে আমায় তাহার নিকটে। যাচ্ছি চলে, সবাইকে ছেড়ে।